এই রে, বেলা তো উঠে গেল, এখনো তো রান্নাই করা হলো না। ধুর, এত কম সময়ে কি এত কাজ করা যায় নাকি? সেই সকালে ঘুম থেকে উঠেছি, এ কাজ সে কাজ করেই যাচ্ছি, তবুও কাজই শেষ হচ্ছে না। টোনা তো উঠেই খাবার না পেলে চেঁচামেচি শুরু করে দিবে। কই গো গিন্নি, আমি চোখে মুখে জল দিয়ে আসি, তুমি বরং জল খাবারটা রেডি করো। ইস, এলেন আমার নবাবজাদা রে। বলি, বেলা 3 পার করে শুয়ে থেকে উঠে এসে খাবার চাইলে কি আর খাবার এমনি এমনি মুখে চলে যাবে নাকি? হ্যাঁ, বুঝেছি, আজ এখনো রান্না করনি তাই না? তা রান্নাটা করবো কি করে শুনি? সকাল থেকে তো কাজ করেই যাচ্ছি, তুমি তো পড়ে পড়ে ঘুমালে। আমাকে তো একটু কাজে সাহায্য করতে পারো নাকি? সারাদিন বসে খাও আর আমার উপর হুকুম চালাও। শোনো টুনি, আমাকে তুমি খাবারের খোঁটা দিবে না, এই বলে দিলাম। আমি যদি বসে বসে খাই তাহলে খাবার আসে কোথা থেকে শুনি? করো তো অন্যের জমিতে চাষ, তা আবার বড় মুখ করে বলার কি আছে শুনি? নিজের জমি কেনার তো মুরদ হলো না। একদিন ঠিক নিজের জমিতে চাষ করব, দেখো তুমি। এরপর টোনা টুনির সঙ্গে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর যেতে যেতেই টোনা কালু কাককে পুকুরে জাল টেনে মাছ ধরতে দেখতে পায়। কালু দাদা, কেমন মাছ পেলে গো? কেমন আবার মাছ পাবো? যেমন মাছ ছেড়েছি তেমনই তো মাছ পেয়েছি। এক কাজ করতে পারো কালু দাদা, তুমি তোমার পুকুরে বড় বড় রুই কাতলা মাছ ছাড়তে পারো। এসব মাছ সাপ ও পোকা খেতে পারে না, আর এসব মাছ চাষ করলে অনেক লাভবান হওয়া যায়। বলি, আমাকে জ্ঞান না দিয়ে নিজে কি করিস তা একবার ভেবে দেখ। সারাদিন তো ঘুরে বেড়াস আর এসেছিস আমাকে জ্ঞান দিতে? এখান থেকে চলে যা বলছি, যত সব। এরপর টোনা সেখান থেকে চলে নদীর তীরে যায়, আর সেখানে গিয়ে একটা বৃদ্ধ কবুতরকে সেখানে দেখতে পায়। ও মেশো, তুমি এখানে বসে কি দেখতে পাও গো? আমাকে একটু দেখাও না। আমি যা দেখতে পাই তুই কি তা দেখতে পাবি রে বাবা? এই যে দেখছিস ঘাট, এই ঘাট দিয়ে আগে কত পাখি পারাপার করতো, মাঝি ছিল, নৌকা ছিল, তাহলে এখন নেই কেন মেশো? সে এক পুরনো ঘটনা। এই ঘাট দিয়ে মোড়লের মেয়ে প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছিল, তাই মোড়ল মশাই এই ঘাট দিয়ে নৌকা পারাপার বন্ধ করে দিয়েছে। তাতে তোমার কি মেশো? তুমি কেন এখানে বসে থাকো? আমার কি মানে, মোড়লের মেয়ে যে নৌকা করে পালিয়েছিল সেই নৌকাটা ছিল আমার। আমাকে বলেছিল একটু পানি এনে দিতে। আমি পানি এনে দেখি আমার নৌকা নিয়ে মোড়লের মেয়ে পালিয়ে গেছে। এরপর থেকে আমার দুর্দিন চলে এলো। আচ্ছা মেশো, আবার যদি এই ঘাট দিয়ে নৌকা চলাচল করে তবে কেমন হবে বলো তো? কার ঘরে কটা মাথা আছে যে মোড়লের কথা অমান্য করে এই ঘাটে নৌকা চলাচল করবে শুনি? আমি করবো গো মেশো, আমি মোড়লের কাছে অনুমতি নিব এই ঘাট দিয়ে নৌকা চলাচল করার জন্য। এরপর টোনা মোড়লের কাছে যায়। নদীর ঘাটে নৌকা চলাচল করার হুকুম নিতে। মোড়ল মশাই, অনেক বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি, তুমি দয়া করে আমাকে ফিরিয়ে দিও না। কি বলতে এসেছিস? আমাকে সব খুলে বল। মোড়ল মশাই, আপনি দয়া করে নদীর ঘাটে আবার নৌকা চলাচল করার হুকুম দিন। না, এটা কোনোভাবেই সম্ভব নয়, তুই এখান থেকে ফিরে যা। না মোড়ল মশাই, আমি ফিরে যেতে আসিনি, আমাকে দয়া করে ফিরিয়ে দিবেন না। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তখন আমি আর না করব না। যা, আজ থেকে নদীর ঘাটে নৌকা আবার চলাচল করবে। মোড়লের এমন কথা শুনে টোনা অনেক খুশি হয়, আর মোড়লকে ধন্যবাদ জানিয়ে বাড়ি চলে যায়। টোনা, তোমাকে আজ এত খুশি খুশি লাগছে কেন? কি ব্যাপার শুনি? এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে। কি বলছো টোনা? তাহলে তো ভালোই হয়, কিন্তু নৌকা বানানোর মতো টাকা তো তোমার কাছে নেই, তাহলে তুমি নৌকা বানাবে কি করে? আমিও তো সেটাই ভাবছি গিন্নি, নৌকা বানাতে না পারলে তো মোড়লের কাছে নদীর ঘাটে নৌকা চলাচলের হুকুম নিয়েও কোনো লাভ হবে না।
হ্যাঁ টোনা, তুমি ঠিকই বলেছো। আমরা বরং এখন ঘুমিয়ে পড়ি, কাল সকালে উপায় খুঁজে বের করব। এরপর টোনা ও টুনি ঘুমিয়ে পড়ে আর রাত গড়িয়ে ভোর হয়ে আসে। আর সকালে টোনা ও টুনি বনের পাশ দিয়ে উড়ে যাচ্ছিল। তখনই তারা তোতাকে দেখতে পায় পচা কলার গাছ নদীতে ফেলে দিচ্ছে। টোনা দেখো, তোতা দাদা পচা কলার গাছগুলো নদীতে ফেলে দিচ্ছে, কিন্তু কলার গাছগুলো তো পানিতে ডুবে যাচ্ছে না। টোনা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি গিন্নি, আমাকে বলো দেখি। টোনা, কলার গাছ তো পানিতে ডুবে যায় না, আমরা বরং এক কাজ করি, কলার গাছ দিয়ে ভেলা বানিয়ে নেই, তাহলে আর আমাদের টাকা খরচ করে নৌকা বানাতে হবে না। কলার গাছের ভেলা দিয়ে বনের পাখিরাও পারাপার করতে পারবে, আবার তুমি জাল টেনে মাছও ধরতে পারবে, বুঝেছো? হ্যাঁ বউ, আমি বুঝেছি। চলো তবে এখন আমরা কলা গাছ দিয়ে ভেলা বানাতে শুরু করি। এরপর টোনা ও টুনি কলা গাছ দিয়ে ভেলা বানিয়ে নেয়, আর কলা গাছের ভেলা দিয়ে বনের পাখিরাও নদী পারাপার হতে শুরু করে। অন্যদিকে কালু কাক টুনিদের কলা গাছের ভেলা দেখে হিংসা করতে থাকে। কালু, দেখেছো ওই গরিব টুনিরা কলা গাছের ভেলা বানিয়ে কেমন বড়লোক পাখি হয়ে যাচ্ছে? কিন্তু এটা তো কিছুতেই হতে দেওয়া যাবে না কালু, আমাদের কিছু একটা করে টুনিতে ধনী পাখি হওয়া থেকে আটকাতে হবে। হ্যাঁ বউ, তুমি ঠিক কথা বলেছো, কিন্তু কি করব সেটাই তো ভেবে পাচ্ছি না। আর বেশি দিন তো টুনিদের এভাবে চলতে দেয়া যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব ওদের ভেলাটা আমাদের করে নিতে হবে। কালু কাক ও কাকলি টোনা ও টুনি কিভাবে ক্ষতি করা যাবে তা ভাবতে থাকে। টোনা, আমাকে তোর কলা গাছের ভেলাতে নদীর ওপারে রেখে আয় তো। আমার বউ কদিন হলো মায়ের বাড়িতে বেড়াতে গেছে, ওকে বাড়ি আনতে যাচ্ছি। একা একা আর থাকতে ভালো লাগছে না, তাড়াতাড়ি আমার বউকে নিয়ে আসতে হবে। ঠিক আছে তোতা দাদা, এসো, আমি তোমাকে নদীর ওপারে পার করে দিচ্ছি, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তুমি এক্ষুনি নদীর ওপারে পৌঁছে যাবে। এরপর টোনা তোতাকে নদীর ওপারে পার করে দেয়। অন্যদিকে কালু কাকু কাকলি টোনাকে মারার পরিকল্পনা করে। কালু, আমরা যদি টোনাকে মেরে ফেলি তাহলে ওই কলা গাছের ভেলাটা আমাদের নিজে করে নিতে পারবো, তাহলে আমাদের অনেক লাভ হবে, আমরা তাহলে বনের মধ্যে ধনী পাখি হয়ে যাব। কিন্তু কাকুলি, আমরা ওই টোনাকে যদি মেরে ফেলি তাহলে তো আমাদের একটা নৌকা লাগবে, না হলে আমরা নদীতে যাব কি করে? তুমি কোনো চিন্তা করো না, ওই শালিকের তো অনেক নৌকা আছে, সেখান থেকে একটা নৌকা নিয়ে আমরা টোনাকে মারতে যাব। এরপর কালু ও কাকলি শালিকের কাছ থেকে একটা নৌকা নিয়ে আসে, আর শালিক কালুকে একটা ফুটো হওয়া নৌকা দেয়। কালু ও কাকলি তা বুঝতে পারে না। কালু ও কাকলি নৌকা নিয়ে টোনাকে মারতে নদীর মাঝখানে যায়। শয়তান টোনা, তুই কি ভেবেছিস এই কলা গাছে ভেলা বানিয়ে তুই ধনী পাখি হয়ে যাবি? আমরা তা কিছুতেই হতে দিব না, তোকে আজ আমরা এখানে মেরে ফেলবো। হা 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 হা। কালু দাদা, তোমরা কি বলছো এসব? আমি তোমার কি ক্ষতি করেছি যে আমাকে তোমরা মেরে ফেলতে চাও? চুপ কর টোনা, আজ আমরা তোর কোনো কথাই শুনবো না, তোকে আজ আমরা মেরেই ফেলবো। না না কালু দাদা, দয়া করে তোমরা আমাকে মেরো না, মেরো না। কাকলি ও কালু কাক টোনার কোনো কথাই শোনে না। কালু ও কাকলি নৌকা নিয়ে টোনার কলা গাছের ভেলার দিকে এগোতে থাকে টোনাকে মারার জন্য। কিন্তু কালু ও কাকলির নৌকাটা ফুটো থাকার কারণে নৌকাতে ধীরে ধীরে নদীর পানি ওঠে আর নৌকাটা ডুবে যেতে থাকে। এ কি কালু দাদা, তোমাদের নৌকাটা তো নদীর পানিতে ডুবে যাচ্ছে, তোমরা তাড়াতাড়ি আমার কলা গাছের ভেলাতে উঠে এসো। টোনা, তোকে আমরা মেরে ফেলতে এসেছিলাম আর তুই কি না আমাদের প্রাণ বাঁচালি। আমরা ভুল করে ফেলেছি টোনা, তুই আমাদের ক্ষমা করে দে, আমরা আর কখনো এমন ভুল করব না টোনা। হ্যাঁ টোনা, আমাদের তুই দয়া করে ক্ষমা করে দে, আমরা আর লোভ করবো না, অন্য পাখিদের মতো সৎ পাখি হয়ে থাকবো, তুই আমাদের ক্ষমা করে দে টোনা। ঠিক আছে কালু দাদা, আমি তোমাদের ক্ষমা করে দিলাম, তবে এমন ভুল আর কখনো করো না, লোভ করলে এমনটাই হয়, বুঝেছো? এরপর কালু কাকু কাকলি সৎ পাখি হয়ে যায়। টুনি, আমি জমি চাষ করতে যাচ্ছি, আজকে খাওয়ার সময় নেই, তুমি দুপুরে আমার জন্য খাবার নিয়ে এসো, কেমন?
জমি চাষ করবে? তা কি বীজ রোপণ করবে গো? বাজারে তো সব বীজের দাম অনেক বেশি, আর আমাদের কাছে তো অত টাকা নেই। হ্যাঁ, টাকা নেই, তাই বলে তো আর জমি ফেলে রাখা যাবে না। সৃষ্টিকর্তা একটা না একটা উপায় ঠিকই বের করে দিবে, চিন্তা করো না, আমি আসলাম। হায় সৃষ্টিকর্তা, কেন তুমি আমাদের এত অভাব দিলে? আমাদের উপর একটু দয়া করো। আমার যে এত কষ্ট আর সহ্য হচ্ছে না, সৃষ্টিকর্তা। এই যা, আমি তো রান্না চাপাতে ভুলে গিয়েছি। একটু পর তো টোনার জন্য আবার খাবার নিয়ে যেতে হবে। না না, আর দেরি করা যাবে না। টুনি রান্নাঘরে গিয়ে রান্না চাপায়। ঠিক তখনই ওখানে একটা বৃদ্ধা আসে। বাড়িতে কেউ আছিস? আমাকে একটু সাহায্য কর না রে মা। কি সাহায্য চাই বুড়িমা, বলো আমাকে। মারে, আমি 2 দিন থেকে কিচ্ছু খাইনি, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দিবি মা? বুড়িমা, আমি সবেমাত্র রান্না চাপিয়েছি, তুমি একটু অপেক্ষা করো। রান্না শেষ হলেই আমি তোমাকে খেতে দিব, কেমন? ঠিক আছে রে মা, আমি এখানে বসলাম। বৃদ্ধা বসে পড়ে আর টুনি রান্না করতে থাকে। রান্না শেষে টুনি বৃদ্ধাকে খেতে দেয়। মা টুনি, তুই কি তরকারিতে মরিচ দিসনি নাকি? আমাকে একটা মরিচ দে তো, তরকারিতে একদম ঝাল হয়নি। আসলে বুড়িমা, আমরা অনেক গরিব, আর বাজারে মরিচের যা দাম, যার কারণে মরিচ না কিনে বিনা মরিচে তরকারি রান্না করি বুড়িমা। বৃদ্ধা টুনির কথা শুনে আর কিছু না বলে খাবারগুলো খেয়ে নেয়। খাওয়া শেষে টুনি বলতে থাকে, বুড়িমা, আমাদের আশীর্বাদ করো, যাতে আমাদের সংসারে আর কোনো অভাব না থাকে বুড়িমা। অনেক আশীর্বাদ করলাম রে মা। তা মা, তুই কি এখানে একা থাকিস নাকি? কাউকে যে দেখছি না, তোর স্বামী কোথায়? আমার স্বামী টোনা গো, আমাদের ছোট্ট একখানা জমি আছে, টোনা সেই জমি চাষ করতে গেছে। জমিতে কি রোপণ করবি রে মা? বুড়িমা, এখনো কোনো বীজ কিনিনি, বীজ কেনার যে টাকা নেই। এই ব্যাগে কিছু মরিচের বীজ আছে, এগুলো তোরা জমিতে রোপণ করিস। খুব ভালো বীজগুলো, দেখবি তোদের ভাগ্য পরিবর্তন হয়ে গিয়েছে। আমি আশীর্বাদ করি, তোরা অনেক সুখে বাস করবি। যাই, টোনাকে গিয়ে সবটা খুলে বলে আসি। টুনি মরিচের বীজের ব্যাগ আর খাবার নিয়ে জমিতে যায়। টোনা তখন কোদাল দিয়ে জমি চাষ করছিল। টোনা, এদিকে এসো, আমি খাবার এনেছি তোমার জন্য। কি ব্যাপার টুনি, ওই ব্যাগে কি এনেছো? টুনি বৃদ্ধার কথা সব খুলে বলে। সব শুনে টোনা খুশি হয় আর বলতে থাকে, বুড়িমা জোর গলায় যখন বলেছে ভালো বীজ, তখন এগুলো আমি রোপণ করব আর বেশ যত্ন করব। দেখব সৃষ্টিকর্তা আমাদের কপালে দুঃখ রেখেছে নাকি সুখ রেখেছে। টোনা খাবার খাওয়া শেষ করে বৃদ্ধার দেয়া মরিচের বীজগুলো জমিতে রোপণ করে। ঠিক তখনই ওখানে যজ্ঞ আসে। কিরে টোনা, এইটুকু জমিতে কি রোপণ করছিস? মরিচের বীজ দাদা, এক বুড়িমা আশীর্বাদ করে দিয়েছে, তাই রোপণ করছি। হা হা হা, কি বললি? বুড়ি দিয়েছে বীজ, আর সেই বীজ তুই রোপণ করছিস? এবার তুই লাড্ডু পাবি রে, লাড্ডু, বোকা কোথাকার। যজ্ঞ টোনাকে উপহাস করে সেখান থেকে চলে যায়। টোনা কিছু না বলে বীজ রোপণ করে। আর
কিছুদিনের মধ্যেই বীজ থেকে চারা বের হয়। টোনাটুনি তাদের জমির মরিচ গাছগুলোর বেশ যত্ন করতে থাকে। এক পর্যায়ে মরিচ গাছগুলোতে মরিচও ধরতে থাকে। একদিন টোনা টুনিকে বলতে থাকে, আমি কি দেখছি? কালো মরিচ। যজ্ঞ দাদা ঠিকই বলেছিল, ওই বুড়িমাকে বিশ্বাস করা উচিত হয়নি। উনি নষ্ট বীজ দিয়েছে, আমার পুরো পরিশ্রম মাটি হলো। এরকম কালো মরিচ বাজারে নিয়ে গেলে সবাই আমাকে গণধোলাই করবে। এমন করে বলো না টোনা, বুড়িমা শুনতে পেলে মন খারাপ করবে। আর আমার যে কষ্ট হলো, এর চেয়ে ভালো হতো যদি আমি বনের কারো কাছ থেকে টাকা ধার নিয়ে বীজ আনতাম। আমি এক্ষুনি এই কালো মরিচের গাছগুলো তুলে ফেলে দিব। টোনা মরিচের গাছ তোলার জন্য পা বাড়াতেই ওখানে বৃদ্ধা চলে আসে আর বলতে থাকে, কি তোরা কাঁদছিস কেন? মরিচ গাছের মরিচ দেখে তোরা খুশি হসনি বুঝি? খুশি হব কি করে বুড়িমা? আমাদের এত কষ্টের পরিশ্রম গুলো যে বৃথা হলো। তোমার বীজের দোষ নেই বুড়িমা, আসলে আমাদের কপালের দোষ। শান্ত হ, আর আমার কথা মন দিয়ে শোন। তোরা সব মরিচ গাছগুলো তুলে এক জায়গায় জড়ো করলেই চমক দেখতে পাবি। এবার আর তোরা নিরাশ হবি না। বৃদ্ধা চলে যায়। টোনাটুনি বৃদ্ধার কথা মতো গাছ থেকে সব কালো মরিচ তুলে এক জায়গায় জড়ো করে। ওগো, আর মরিচ তো নেই, এখন শুধু গাছগুলো পড়ে আছে। দেখি এবার কি চমক অপেক্ষা করছে আমাদের জন্য। টোনাটুনি মরিচের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই সব কালো মরিচ একটা বড় কালো মরিচে পরিণত হয়। আমি কি দেখছি? এ তো বড় কালো মরিচ। টোনা, আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো গো? হ্যাঁ গো, আমিও তাই দেখছি। টোনা, এই বড় কালো মরিচটা সব ছোট কালো মরিচকে খেয়ে ফেলবে। আমার বিষয়টা ভালো লাগছে না গো। আর বুড়িমা বলেছে চমকের কথা, কিন্তু এখানে তো আমি কোনো চমকই দেখছি না। তাহলে কি বড় মরিচের পেটে চমক আছে? আমারও তাই মনে হচ্ছে টুনি। চলো তো মরিচের পেটটা কেটে দেখি। টোনাটুনি বড় মরিচের পেট কেটে যা দেখে তাতে পুরো অবাক হয়ে যায়। টোনা, এগুলো তো সব হিরে। বড় কালো মরিচের পেটে হিরে? হ্যাঁ টুনি, হ্যাঁ, এই হিরেই চমক। বুড়িমা, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের এত বড় পুরস্কার দেওয়ার জন্য। বলেছিলাম না টোনা, নিরাশ হইও না। এখন আমাদের আর কোনো অভাব থাকবে না গো। টোনা, আজ থেকে আমরা নিজেদের পাশাপাশি অন্যের অভাব দূর করতে পারবো। ঠিক তখনই একটা গাইবি আওয়াজ ভেসে আসে। যখনই তোদের গাছে ছোট ছোট কালো মরিচ হবে তখনই এইরকম করবি, আর বড় কালো মরিচের ভিতরে হিরে পাবি। আসলে আমি ভৈরবী মাতা। তোদের অভাব আর সততা দেখে আমি মুগ্ধ হয়ে এই উপহার দিয়েছি। তোরা বনের অসহায়দের সাহায্য করবি আর সৎ থাকবি। টোনা, যাও যাও, হিরেগুলো বাজারে নিয়ে যাও। এরপর টোনা কালো বড় মরিচের পেটের হিরেগুলো বাজারে নিয়ে যায় আর বিক্রি করে অনেক টাকা পায়। টোনাটুনি বনের পাখিদের সাহায্য করে আর আগের থেকে অনেক সুখে দিন কাটাতে থাকে। ওদের এত বড় স্পর্ধা আমার রাজকুমারের শরীরে আঘাত করেছে। আমি ওদের ছাড়বো না, কিছুতেই ছাড়বো না আমি। এক্ষুনি রাজবৈদ্যকে খবর দাও, আমার রাজকুমারের চিকিৎসা করাতে হবে। রাজার কথা মতো রাজবৈদ্যকে খবর দেওয়া হয়। আর রাজবৈদ্য এসে চিকিৎসা করে কিছু ওষুধ দেয়। রাজকুমারের ঠিকঠাক ভাবে বিশ্রামের প্রয়োজন, আর আগামী 1 মাস রাজকুমার বাইরে কোনো কাজে যেতে পারবে না। ঠিক আছে, আমি রাজকুমারের জন্য সবকিছু ঘরের ভেতরে ব্যবস্থা করে দিব, আর রাজকুমারের জন্য ভালো একজন দাসী নিয়োগ দিব।
ঠিক আছে মহারাজ, এবার আমি আসি। কোথায় আছে একজন ধৈর্যশীল পরিশ্রমী দাসী? তাকে এক্ষুনি প্রাসাদে হাজির করো। মহারাজ, এই জঙ্গলে একমাত্র টুনি আছে পরিশ্রমী, মেধাবী, বিচক্ষণতা সম্পূর্ণ। আপনি বরং ওকেই রাজকুমারের জন্য দাসী হিসেবে রেখে দিন। এতে করে রাজকুমারকে নিয়ে আপনার আর কোনো চিন্তাই করতে হবে না। ঠিক আছে, টুনিকে এক্ষুনি প্রাসাদে আসতে বলো। এরপর টুনিকে প্রাসাদে আনা হয় আর রাজকুমারের জন্য দাসী হিসেবে নিয়োজিত করা হয়। রাজকুমার, আপনি এই খাবারগুলো খেয়ে নিন। আমার একদম খেতে ইচ্ছে করছে না, আমার শুধু বাইরে যেতে ইচ্ছে করছে, খোলা হাওয়া খেতে ইচ্ছে করছে। রাজকুমার, আপনি যদি খাবারগুলো খেয়ে ঔষধগুলো খেয়ে নেন তাহলে আমি আপনাকে বাইরে নিয়ে যাব আর অনেক মজার মজার ডাসা ডাসা পেয়ারা খাওয়াবো। সত্যি খাওয়াবে তো? হ্যাঁ রাজকুমার, আমি সত্যি আপনাকে বাইরে নিয়ে যাব। এরপর রাজকুমার টুনির হাত থেকে খাবারগুলো নিয়ে গপ গপ করে খেয়ে ফেলে আর তারপর ঔষধও খেয়ে নেয়। আমি সবকিছু খেয়ে নিয়েছি, এবার আমাকে বাইরে নিয়ে যাও। আপনি বসুন, আমি এক্ষুনি উড়ন্ত মাদুরের ব্যবস্থা করছি। এরপর টুনি উড়ন্ত মাদুরের ব্যবস্থা করে আর মাদুরে করে উড়ে উড়ে টুনি তার বাড়িতে আসে। আর বাড়িতে থাকা টুনির পেয়ারা গাছের ডালে দুজনে বসে পড়ে। নিন রাজকুমার, এবার এই পেয়ারাটায় কামড় দিন। ও মা, উপরে সবুজ আর ভিতরে লাল পেয়ারা, আর পেয়ারাটা খেতেও তো অনেক সুস্বাদু। আগে পুরো পেয়ারাটা শেষ করে ফেলুন রাজকুমার, তারপর আমাকে বলুন আপনার অনুভূতিটা কেমন। টুনি, পুরো পেয়ারাটা খেয়ে আমি আমার শরীরে অনেক সুস্থতা অনুভব করছি, আর ক্ষতগুলো কেন জানি ঠিক হয়ে গিয়েছে। এমনটা কেন হলো টুনি, তুমি কি আমাকে বলতে পারো? রাজকুমার, এটা আমার কোনো সাধারণ পেয়ারা গাছ নয়, এটা স্বয়ং সৃষ্টিকর্তার দান। এই পেয়ারা গাছের পেয়ারা যে একবার খাবি তার সব ধরনের সমস্যা ঠিক হয়ে যাবে। তাহলে তো এটা জাদুই পেয়ারা গাছ। এখনো সব ছাড়ুন রাজকুমার, আর আমার সাথে এবার প্রাসাদে চলুন, নয়তো রাজামশাই ভীষণ রেগে যাবে যে। রাজকুমার টুনির কথা মেনে নেয় আর তারা প্রাসাদে ফিরে আসে। দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকদিন। টুনি, আমার তো কোনো বন্ধু নেই, তাই বলছিলাম কি তুমি আমার বন্ধু হবে? রাজকুমার, আমি তো সামান্য একজন দাসী মাত্র, আমি কি করে আপনার বন্ধু হতে পারি বলুন? এত প্রশ্ন আমি একদম পছন্দ করি না। ঠিক আছে রাজকুমার। আর শোনো, আজ আমি হাতির পিঠে চড়ে শিকারে যাব, তুমিও আমার সাথে যাবে। টুনি রাজকুমারের রাগের ভয়ে আর না করতে পারে না। এরপর দুজন পিঠে করে শিকার করতে চলে যায়। আজ আমি একটা হরিণ শিকার করব, আর তারপর হরিণের চামড়াটা আমি আমার ঘরে সাজিয়ে রাখবো। ঠিক আছে রাজকুমার, তাই হবে। দুজনেই হরিণের খোঁজ করতে থাকে। এদিকে দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে আর একটা বুড়ি হাতে হারিকেন নিয়ে তাদের পথ আটকে দাঁড়ায়। আমার কাছে তুই আসবি সেটা আমি আগে থেকে জানতাম রে টুনি। বুড়িমা, তুমি তুমি এখনো মরনি? আমি তো মরেছি, এবার তোকে আমি আমার সাথে নেওয়ার কারণে এসেছি রে। আমার যে কি খুশি লাগছে। তোমার এই উদ্দেশ্য এর আগেও কখনো পূরণ হয়নি আর আজও হবে না, বুঝেছো?
এই বুড়ি, এই তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুকে আক্রমণ করিস? ও রাজকুমার তোর বন্ধু হয়? রাজকুমার, এই টুনি আমার পেয়ারা গাছ চুরি করেছিল, যেটা আমার অনেক স্বাদের ছিল। রাজকুমার, বুড়ি মিথ্যে কথা বলছে। ওই গাছ আমার ঠাম্মির ছিল, সেটাই বুড়ি চুরি করে নিজের অসৎ কাজে লাগাতে চেয়েছিল। কিন্তু সেটা আমি আনার জন্য অনেক লড়াই করি, আর সেই লড়াইয়ে এই বুড়ি মারা যায়। আর আজ সে আমাকে মারার জন্য আত্মা হয়ে ফিরে এসেছে। ফিরে এসেছি, বেশ করেছি, বেশ করেছি। এবার তোকে আমি নিয়ে যাবই যাব। সাহস থাকে তো তুই আমার সাথে লড়াই কর, আর আমাকে পরাজিত করে আমার বন্ধুকে নিয়ে যা। তো হবে রে। বুড়ি রাজকুমারকে আক্রমণ করে। রাজকুমার তার তলোয়ার দিয়ে বুড়িকে আঘাত করে, আর আঘাত করার সাথে সাথে বুড়ি অদৃশ্য হয়ে যায়। তখনই একটা গায়েবী আওয়াজ ভেসে আসতে থাকে। আমাকে তোরা দমন করতে পারবি না, আমি আবার ফিরে আসবো, আর তোদের ধ্বংস ডেকে আনবো। তোদের ধ্বংস যে নিশ্চিত। ভয় পেও না টুনি, ও তোমার কিচ্ছু করতে পারবে না। আমি তোমাকে বিয়ে করে আমার প্রাসাদের রানী বানিয়ে রাখবো। রাজকুমারের কথা শুনে টুনি লজ্জা পায়। এরপর দুজনে বিয়ে করে ওরা অনেক সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।